হাতে ল্যাপটপ নিয়ে টেবিলের ওপর দুটো পা তুলে রেখে সিসিটিভি ফুটেজ ব্যস্ত ভঙ্গিতে চেক করছে নির্জন। কপালে তিনটে ধীর দাগ স্পষ্ট। কোনোরকম ক্লু না পেয়ে অতিষ্ঠ হচ্ছে সে। দাঁত কিরমির করে ল্যাপটপটা বিরক্ত হয়ে থাবা দিয়ে বন্ধ করে টেবিলে রেখে দিয়ে সোজা হয়ে বসলো। আর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েরাজের উদ্দেশ্যে হাত ঘোরাতে ঘোরাতে বলল। ওই দুটো কনস্টেবলের জ্ঞান ফিরেছে? মেয়েরাজের উত্তর পেল না সে। অপেক্ষা করে বরং চাপা হাসির শব্দ শুনতে পেল। মাথা উঠিয়ে চোখ দুটো সরু করে মেহেরাজের দিকে তাকিয়ে প্রশ্ন করল। এত হাসি কিসের? স্যার একটা প্রশ্ন করি। নির্জন কথা ছাড়া হাত উঠিয়ে ইশারা করে তাকে বলতে বলে। তারপর মেহেরাজ ফট করে বলে ওঠে। তা কেমন এনজয় করছেন স্যার? মেহেরাজের কথার মানে না বুঝে তার হালকা মোটা ভ্রু এবং গোলাপি ও ধূসর বর্ণের সংমিশ্রণের চিকন ঠোঁট পাকিয়ে তাকালো সে। তখন মেহেরাজ গলা খাকারি দিল আর নির্জনের দৃষ্টি দেখে সোজা তাকিয়ে বলল। সরি স্যার। এবার হাসে নির্জন। হাতের রিভলভার নিয়ে উঠে দাঁড়িয়ে মেহেরাজের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে। সরি বলছে কেন? সরি বলে কি আছে এতে? নির্জনের হাসির বিপরীতে মেহেরাজও তাৎকেলিয়ে হাসে। সঙ্গে সঙ্গে রিভলভারের আগা দিয়ে তার পেটে জোরে গুঁতো দিতেই হাসি বন্ধ হয়ে যায় তার। পেট ধরে চোখ মুখ খিচে হালকা আর্তনাদের সুরে বলে। স্যার আমি এভাবে এনজয় করছি। কথাটা বলে রিভলভার রেখে দিয়ে সেখানে থাকা বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ায় নির্জন। পরনে কালো কোটটা ফাঁক করে নিচের বুকে হাত মুট করে ধীরে কয়েকবার আঘাত করে বলে ওঠে। আচ্ছা মেরাজ, আমার জিম করা কি বেশি হয়ে গেছে? মানে আমার দেহ কি স্টিলের মতো হয়ে গেছে? মেহেরাজ হেঁটে এগিয়ে এসে নির্জনের কাছে দাঁড়ায়। নির্জনের কাঁধে হাত দিয়ে কোট ঠিক করে দিতে দিতে বলে। একদমই না। আপনার এত ফিটনেস, হ্যান্ডসাম লুক যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। নির্জন পরবর্তীতে বিড়বিড় করে কিছু বলে ওঠে, তবে তা বুঝতে পারে না মেহেরাজ। না বুঝতে পেরে কান এগিয়ে প্রশ্ন করে। কিছু বললেন স্যার? নাথিং। ঘুরে গিয়ে চেয়ারে বসে নির্জন মাথার চুলগুলো উপরে উঠিয়ে দিয়ে আবারও ল্যাপটপ খুলে সে। তৎক্ষণাৎ মেহেরাজ খানিকটা চড়ে বলে ওঠে। স্যার একটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনি যখন ছিলেন না তখন মিস আহমেদ ফোন করেছিলেন ল্যান্ডলাইনে, আপনার সাথে কথা বলতে চাইছিলেন আর বলেছেন। থামে মেহেরাজ, মুখ কাছুমাছু করে উত্তর দেয়। বলেছেন আপনি কল ব্যাক না করলে উনি আমাকে অবস্থা খারাপ করে দিবেন। চোখ মুখ চড়িয়ে তাকায় নির্জন। চোর সুরে বলে ওঠে। ইউ আর এ অফিসার অফ সিক্রেট টিম মেরাজ। একটা 2 আঙ্গুলের মেয়ের হুমকির জবাব দিতে পারোনি? হ্যাঁ স্যার শহীদের লাস্টের লোকেশন একটা ফ্যাক্টরিতে আছে। নির্জন মুখের উপর জানিয়ে দেয়। আমি তাকে কল ব্যাক করছি না। এবারও আমার কাছে একই বাহানা নিয়ে এলে ওর খবর আছে। নির্জন মুখের উপর জানিয়ে দেয়। জায়গাটি লন্ডন। লন্ডন টাওয়ার থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত জনবহুল শহর। তবে শহরটি বেশ শান্ত। সেখানকার লোকজনের মাঝে নেই এত কোলাহল। সকাল সকাল সকল পরিশ্রমী মানুষজন নিজ কর্মে মগ্ন। সুন্দর শহরে সকলে ব্যস্ত। সেখানে একটা মাঝারি আকারের বাড়ির মাঝে নিজ ঘরের বেডে গড়াগড়ি খেয়ে চলছে এক নারী। পরনে একটা শার্ট, হাল লম্বা প্যান্ট, অর্থাৎ নাইট ড্রেসটা এখনো ছেড়ে উঠতে পারেনি। মাথায় প্যান্ট, চুলগুলো খুব একটা বড় নয়, বেশ ছোট ছোট, ঘাড় থেকে খানিকটা দূরে পড়ে আছে। তার মাঝে আবার কোকড়ানো। নাম তার নয়নতারা। ছোট বাচ্চা সুলভ চোখ দুটো বেশ মায়াবী। নাক খানিকটা বোঝা হলেও গাল দুটো মোটা মোটা। হাতে ফোন দিয়ে ঠোঁট উল্টিয়ে ফোন ঘেঁটে চিল্লিয়ে বলে ওঠে। বিগ ব্রাদার আজকেও আমার কল ইগনোর করেছে। আমি কল করেছি, কল ধরছেও না। নিজেকে কি ভাবে সে? বলে আবারও হম্বিতম্বি করে কল লাগায় নয়নতারা। কল না ধরাতে বেডের আরেক প্রান্তে ফোন ছুঁড়ে মেরে বালিশে থুতনি রেখে উপর হয়ে শুয়ে থাকে সে বিষণ্ণ মনে। খানিকক্ষণ পর তার বালিশের নিচ থেকে একটা ছোট্ট ছবি বের করে সেটা দেখে লজ্জা পেয়ে হাসি দিয়ে মুখ লুকিয়ে ফেলে সে। ছবিতে একটা পুরুষ রয়েছে, তার পরনে পুলিশের ইউনিফর্ম। সাইড থেকে লুকিয়ে তোলা ছবি। ছবিতে হাত বুলিয়ে নয়নতারা বলে ওঠে।
ডোন্ট ওয়ারি রায়ান স্যার, আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছি। আমি জানি আমার বিগ ব্রাদার পছন্দ করে না, তাতে কি, আমি তো করি। আই অ্যাম কামিং। হাতে খবরের কাগজ নিয়ে ঘরে হুড়মুড়িয়ে ঢুকল কবির। সময়টা দিন দুপুর করে বিকেল, তবে ঘরটাতে রীতিমতো অন্ধকার ছাড়া কোনো আলো নেই। দিনের কোনো রকম আলো পৌঁছায় না সেই ঘরে। জানালা থাকা সত্ত্বেও তা সবসময় বন্ধ রাখা হয়। অগোছালো ঘর, মাকড়সা চাল বুনেছে। শুধু টিম টিম করে কোনো রকমের লাল রঙের একটা ল্যাম্পপোস্ট চলে। শুধু টিম টিম করে কোনো রকমের লাল রঙের একটা ল্যাম্পশিট চলে। আর কখনো কখনো মাথার উপর হালকা লাইট। সেখানেই অবস্থান করে কবিরের পুরো টিমের লেডি বস। কবিরের দরজা দিয়ে ভেতর আসার শব্দ পেয়ে চোখ মিলে তাকায় সেই নারীটি। ডাগর ডাগর দুটো আঁখি ভয়ানক রূপ ধারণ করে। চোখ দুটো ফুলে রয়েছে তার। সোফায় কোনো রকমের কাত হয়ে ছিল সে, চোখটা লেগে এসেছিল। কবিরের এমন প্রবেশে দাঁত কটমট করে উঠে বসে দ্রুত তার সামনে থাকা নেশা রেখে দেওয়া গ্লাসটা ধরে কবিরের দিকে ছুঁড়ে মারে সে। মুহূর্তেই তরল হুইস্কি কবিরের গা সিজিয়ে দেয়। সৃষ্টি হয় এক বিশ্রী গন্ধের, নেশাময় গন্ধ। কবির কাছুমাচু হয়ে তার বসের দিকে তাকাতেই নারী কণ্ঠে হিংস্রভাবে চিৎকার দিয়ে বলে ওঠে, ব্লাডি বিচ, কি এমন তাড়াহুড়া লাগছে তোর? দরজায় হালকা টোকা দিয়ে আসতে পারিসনি? ভুলে যাস নাকি আমি তোর বস? মাফ করে দেন, আমি আসলে উত্তেজনা ধরে রাখতে পারিনি। কবিরের কথার মাঝখানে বাগড়া দিয়ে তার বস সন্দিহান হয়ে বলে, এত কিসের উত্তেজনা জাগছে তোর? কবির খবরের কাগজ এগিয়ে দেয়। যদিও তা অনেকটা সিজে গিয়েছে, তবু হাত দিয়ে ধরে বিরক্তি নিয়ে খবরের কাগজের ফ্রন্ট পেজের দিকে তাকাতেই বিরক্তকর দৃষ্টি উধাও হয় সেই রাগান্বিত নারীর। ঠোঁটের কোণে হাসির ফোয়ারা দেখা যায়। খবরের কাগজটা আবার কবিরের দিকে ছুঁড়ে মেরে বলে ওঠে, খুশির খবর, আমাদের কার্যক্রমের কথা অলরেডি খবরের কাগজে ছাপতে শুরু করে দিয়েছে। এটা তো সবে শুরু। এখন এমন একটা দিনও বাদ যাবে না যেখানে আমাদের কথা লেখা থাকবে না। কবিরও তাল মিলিয়ে হাসে। তার বসকে এবার প্রশ্ন করে, বস, আমাদের নেক্সট টার্গেট কি? এবার খুব একটা ঝামেলা করব না। ওই যে সব থেকে বড় যেসব ফ্যাক্টরি আছে তার মধ্যে দুটোকে টার্গেট করব। সেই দুটো আমি ভেবেও রেখেছি, আর এই কাজটা আমি নিজ হাতে করব। যা বাকিদের গিয়ে বল জিনিসপত্র রেডি রাখতে। আজ সন্ধ্যায় বের হব আমি। কবির মাথা ঝাঁকায়। তারপর সেখান থেকে যেতে ঘুরে দাঁড়ায়। পেছুটাকে সেই ভয়ানক মানবী। শান্ত তার কণ্ঠস্বর। কাছের বাটির নিচ থেকে 500 টাকা বের করে কবিরের দিকে উঠে দাঁড়ায় সে। সন্ধে না, আমি এখনই বের হচ্ছি। এই নে, বস খুশি হয়ে তোকে দিল। এত পারফেক্ট কাজ করেছিস, কিছু পাওনা থাকে তোর। আর শোন, কিছুদিনের জন্য গা ঢাকা দে, বাইরে কেউ যেন তোকে খুঁজে না পায়। মাইন্ডেড। কাছের বাটির নিচ থেকে 500 টাকা বের করে কবিরের দিকে উড়িয়ে দিয়ে উঠে দাঁড়ায় সে। বলেই হাতে একটা পার্স নিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল সেই মানবী। কি ভয়ানক তার রূপ, সেই সাথে কথাবার্তার ধরন মহা ভয়ঙ্করী। বিকেলের আকাশ, রং বেরঙ্গের মেঘের ফেলা মুক্তভাবে ভেসে বেড়াচ্ছে সীমাহীন আকাশে। নেই কোনো বাধা। মাঝে মাঝে এক ঝাঁক পাখিও উড়ে যাচ্ছে তাদের গন্তব্যে। ব্যস্ত শহরের এক প্রান্ত থেকে ছুটে আবারও সে হসপিটালে ছুটে এলো রাগিনী। এলোমেলো লম্বা চুলগুলো কোনো রকমে বেঁধে রাখা, তাও অর্ধেক খুলে গিয়েছে, যেন খুব তাড়াহুড়োয় বেরিয়েছে। গলার ওড়নাটা খুব ভালোভাবে জড়িয়ে দ্রুত মেন গেট দিয়ে ঢুকে পড়তেই বড় গার্ডেনে অনেক পেশেন্টকে চোখে পড়ল তার। কেউ বাচ্চাদের মতো খেলছে, কেউ একজন আরেকজনের সাথে নিজেদের মাথায় যা আসে তা গল্প করছে, বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে। কেউ রাগিনীর মনে হয় সে কোনো মেন্টাল হসপিটালে নয়, একটা শিশুদের বাড়িতে ঢুকে পড়েছে। সে তাদের কর্মকাণ্ড দেখে মুচকি হাসে আর ধীরে ধীরে এগোয়। আচমকা কারোর দৌড়ে আসার আংশিকভাবে ধাক্কা লাগে রাগিনীর। একটুর জন্য নিজেকে সামলে নেয় সে। খেয়াল করে তার ওড়না আবারও টান পড়েছে।
চোখ পিটপিট করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে মুখটা ওড়না দিয়ে ঢেকে রাখা কোহিনূরকে। সে হতাশ হয়ে বলে, আপনি আবারও? কোহিনূর ওড়না থেকে মাথাটা বের করে উকি দেওয়ার চেষ্টা করে। রাগিনী ওড়নাটা টেনে নেয়। কোহিনূরের দিকে ফিরে তাকিয়ে একটা হাত কোমরে রেখে মুখ চোখে রাগিনী বলে, কিসের দিকে লুকাচ্ছেন এখন শুনি? কোহিনূর আগের মতোই ঠোঁট উল্টিয়ে বলে, আমি এখানকার খাবার খাবো না, কিন্তু ওরা আমাকে জোর করছে, আমার পেছন পেছন আসছে খাওয়াতে। বলে হাতটা তুলে আঙুল দিয়ে পেছন দিকে ইশারা করে কোহিনূর। রাগিনী সেই অনুযায়ী লক্ষ্য করে দেখে হসপিটালে কেয়ারটেকার পলাশ হাতে খাবার নিয়ে কিছুটা দূরত্বে কোহিনূরকে খুঁজছে। রাগিনী হেসে ওঠে, হাতে এক হাতে থাকা টিফিন বক্স দেখিয়ে বলে, এখানকার খাবার না হয় খাবেন না, কিন্তু রাগিনী তাজরিনের হাতের খাবার তো খাবেন নাকি? হুম হুম। কোহিনূরের মুখেও রাজ্যের সকল খুশিরা যেন প্রবেশ করে। ভুবন ফোলানো হাসি দেয়। সে আর খপ করে রাগিনীর অন্য হাত ধরে বলে, আমার খুব ক্ষুধে পেয়েছে, চলো চলো। রাগিনীর হাতটা ধরে টেনে হাঁটতে শুরু করে কোহিনূর। পিছু পিছু কোহিনূরের সোজা রাগিনীও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাগিনী হঠাৎ করে বলে ওঠে, মেয়েদের ওড়না টেনে ধরতে নেই এভাবে। আমার জায়গায় অন্য কেউ হলে আপনাকে। এবার রাগিনী ছেড়ে উৎসুক দৃষ্টিতে তাকায় কোহিনূর। ঘন ঘন চোখের পলক সেদে জানতে চায়। তোমার জায়গায় অন্য কেউ হলে কি? রাগিনী কথা খুঁজে না পেয়ে বলে উঠল, দিয়ে দিত কয়েকটা চড়থাপ্পড় ফ্রিতে। আমি তো তুমি তুমি ছাড়া অন্যদের সাথে এমন কিছু করব না। বিস্মিত চোখে তাকায় রাগিনী কোহিনূরের হাস্যোজ্জ্বল চেহারার দিকে। তখনই কোহিনূর শব্দ করে হেসে ওঠে, যেন রাগিনীর এমন অবাক হওয়ায় সে মজা পেয়েছে। রাগিনীর দৃষ্টি নামিয়ে নেয় আর হাঁটার দিকে মন দেয়। মেইন বিল্ডিং এর পেছনে বড় গাছের নিচে থাকা একটা বেঞ্চে সে ধপ করে বসে পড়ে কোহিনূর। তার পাশে কিছুটা দূরত্বে রাগিনী বসে হাতে থাকা টিফিন বক্স খুলে কোহিনূরের সামনে ধরে বলে, ধরুন আপনার জন্য, বিকেল হয়ে গেছে, চটপট খেয়ে নিন। কোহিনূর দ্রুত টিফিন বক্স ধরতে যাবে, তৎক্ষণাৎ খাবার নিয়ে এসে হাজির হয় পলাশ। তাকে দেখা মাত্র আবারও এক হাতে রাগিনীর মেরুন রঙের ওড়না চেপে ধরে কোহিনূর। রাগিনী হকচকিয়ে ওঠে। পলাশ রুর কণ্ঠে বলে ওঠে, সে তখন থেকে তোর পিছনে দৌড়িতেছি খাবার নিয়ে, গায়ে লাগে না? এখানে এসে ভদ্রলোকের মতো খেয়ে নে। স্যার বলেছে সময় মতো খেতে দিতে, নয়তো মেন্টালি ফিট থাকতে পারবি না। কোহিনূর চরম বিরক্ত হয়। রাগিনীর পাশ ঘেঁষে বসে তার এক কাঁধে যেন শক্তি দিয়ে চেপে ধরে কর্কশ গলায় বলে, আমি এগুলো খাবার খাবো না, যত সব বাজে খাবার খাও তোমরা খাও। আমি আমি রাগের রানীর হাতের খাবার খাবো। পলাশ আরো কিছু বলতে গিয়েও থেমে যায় রাগিনীর ইশারায়। রাগিনী বলে ওঠে, আমি ওনার জন্য খাবার এনেছি, আপনাকে খাবার নিয়ে চিন্তা করতে হবে না। আপনি বরং ওনার জন্য পানি আর যেসব মেডিসিন লাগে সেসব নিয়ে আসুন। পলাশের কথা না পারিয়ে কোহিনূরের দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করতে করতে খাবার নিয়ে ফিরে যায়। অন্যদিকে যেন ক্ষুব্ধ হয়ে রাগিনীর কাঁধে চেপে ধরেছে কোহিনূর। যেন রাগিনী পলাশ সেটা ভেবে ইচ্ছে মতো শক্তি প্রয়োগ করছে কাঁধে। না জানি কখন মটমট করে কাঁধ ভেঙে পড়ে। রাগিনী কোহিনূরের হাতের ওপর হাত রেখে দূরে সরে যেতে গিয়েও থেমে যায়। তার ওড়নায় টান পড়েছে। যন্ত্রণা তাদের তাঁত চেপে সহ্য করে বলে, খুব সহজেই কথাটা বলে দিল কোহিনূর। তবে কথাটা শুনে বিষম খেল রাগিনী। গলা খাকারি দিয়ে দৃষ্টি নিচে নামিয়ে বলল, পলাশ চলে গেছে, আপনি আমাকে ছেড়ে খেতে শুরু করুন। এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে না কোহিনূর। আমার হাড়গোড় ভেঙে গেলে দায় কি আপনি নেবেন? তো কিভাবে জড়িয়ে ধরে শিখিয়ে দাও, পরের বার থেকে তোমাকে সেভাবে জড়িয়ে ধরবো। আপনাকে শিখতে হবে না, আপনি খেতে নিন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কোহিনূর কিছু না বলে খেতে শুরু করে। আর খেতে খেতে বলে ওঠে, রাগিনী কিছু না বলে হেসে ওঠে নিঃশব্দে। আসলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত রোগীরা কত সরল এবং সহজ হয়। তাদের কথার ধরনেই সরল। তারা মনে যা আসে তাই বলে। যেমন একটু আগের জড়িয়ে ধরার ব্যাপারটা ভাবতেই কান গরম হয়ে গেল রাগিনী। চুপচাপ এক মনে কোহিনূরের খাওয়া দেখতে লাগলো, গালে হাত দিয়ে তাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। লোকটার মাঝে যেন অদ্ভুত কিছু লুকায়িত।
চুলগুলো কেমন যেন বেশি এলোমেলো, সামনের চুলগুলো বেশি বড়। হঠাৎ করে তার মনে হয় চুলগুলো কিছুটা স্টাইল নিয়েই কাটা। সামনের দিকটা বড় আর পেছনের দিকটা ছোট। চোখ দুটো বেশ গভীর, উপরের পাপড়িগুলো বেশ ঘন, আর যেন সুন্দর করে কেউ সাজিয়ে দিয়েছে পাপড়ি। বেশ লাগে তার, এই কারণে তার চাহনি বুঝি এতটা সুন্দর এবং মন ফুলিয়ে দেওয়ার মতো হয়। খোঁচা দাড়িগুলো বড় হয়েছে কিছুটা, নাকের নিচে কিছুটা দূরত্বে চিকন ঠোঁটগুলো রং গোলাপি বললে ফুল হবে, খানিকটা ধূসর মাখা রং এবং গোলাপি রং মেশানো। হঠাৎ করে কোহিনূর খেতে খেতে রাগিনীর মুখের কাছে খাবার ধরাতে ভাবনার সুতো ছিঁড়ে যায় রাগিনীর। সোজা হয়ে বসে সরু দৃষ্টিতে তাকাতেই কোহিনূর তাকে আরেকবার অবাক করে দিয়ে বলে ওঠে, প্রতিদিন আমার জন্য খাবার আনবে তুমি, নয়তো না খেয়ে বসে থাকবো। বুঝতে পারছিলাম না তোমার এই সুখী নয়নের দৃষ্টি দ্বারা কোহিনূর রত্নকে খাচ্ছিলে নাকি খাবার খাচ্ছিলে। আমাকে তো আর সত্যিই খেতে পারবে না, তাই খাবার এগিয়ে দিলাম। শূন্য অনুভূতি হয়েছে রাগিনীর মনের অভ্যন্তরে। দৃষ্টিটা নিমিষেই নামিয়ে নেয়, মাথা নুইয়ে যায় ও ভাবতে থাকে, এই মুহূর্তে ছুটে পালিয়ে গেলে কি তাকে পাগল বলে আখ্যায়িত করা হবে? আর এই সময়ে কেন কোহিনূরকে আগের রূপে ফিরতে হবে? চোখটা লজ্জায় খিচে বন্ধ করে মাথা নুইয়ে ফেলে সে। কি হলো, আর ইউ অলরাইট? চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে আসে রাগিনীর। সে কোনো মতে মাথা নাড়ায়, চোখটা আগের মতোই বন্ধ রাখে। কোহিনূর খাবারটা মুখে নিয়ে ব্যস্ত সুরে বলে ওঠে, আবার একটা কথার এফেক্ট তোমার এই অবস্থা করেছে, হ্যাঁ? আমি তো ভেবেছিলাম তুমি রাগিনী নামের মধ্যে ধমকে উঠবে। এবার চোখটা খোলে রাগিনী, আদো চোখে কোহিনূরের দিকে তাকায়। লোকটা খেতে ব্যস্ত। কোহিনূর একটা রত্নের নাম হলেও তাকে ঝড়ের সাথে তুলনা করা যায়। সে যখন আগের মতো হয়ে ওঠে তখন রাগিনীর ওপর দিয়ে ঝড় বয়ে যায়। হয়তোবা রাগিনীর মনের ওপর দিয়েও ঝড় বয়ে গিয়েছে কখনো কখনো। সে কি তার টের পেয়েছে? হ্যালো স্যার। মেন্টাল হসপিটালের ঠিক বাহির থেকে ফোনে কথা বলছে এক লোক, তবে রয়েছে কিছুটা দূরত্ব। রাস্তার পাশে এক বড় গাছের পেছনে দাঁড়িয়ে অপর পাশ থেকে কথা শুনতে পেয়ে সে বলে ওঠে, ইয়েস স্যার, আমি বাইরেই আছি। মিস রাগিনী তাজরিন বের হলেই তাকে ফলো করতে শুরু করব। সে আবারও থামে, অপর পাশ থেকে কথা শুনে উত্তর দেয়, ইয়েস স্যার, চোখের আড়াল হবে না সে। বলে ফোনটা কেটে দেয়। কারো পায়ের আওয়াজ পেয়ে সতর্ক হয় সেই কাঙ্ক্ষিত লোক। ফোনটা পকেটে ঢোকায়। সম্ভবত কোনো মেয়ে মানুষ আসছে, কারণ জুতার আওয়াজ তীব্র, পায়ে হাই হিল। তাই তাকে দেখার জন্য দৃষ্টি দিতেই একটা মাস্ক পরা মেয়েকে দেখতে পায় সে। চুলে খোপা করা, উঁচু করে, সামনের চুল ছোট করে স্টাইল করে কাটা, বেরিয়ে রয়েছে শুধু চোখ দুটো। লোকটির পাশ কাটিয়ে চলে যায় সেই মেয়েটি। দ্রুত লোকটি তার পকেট থেকে একটা ছবি বের করে ছবিটা মনোযোগ দিয়ে দেখে, অতপর ফরকে যায় সে। এটাই তো সে। দ্রুত পিছু নেয় তার। বেশ তাড়াতাড়ি হাঁটাতেই মেয়েটির পিছু পিছু। দিনের আলো নিভে অন্ধকার হয়ে এসেছে, সন্দেহ হয়েছে। অর্ধ চাঁদকে আকাশের বুকে দেখা যাচ্ছে, খুব একটা দেখা যাচ্ছে না কিছু হালো করে, তবু মাঝে মাঝে স্ট্রিট লাইটের আলোয় হাঁটা যাচ্ছে। বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে থেমে যায় মেয়েটি। সে হয়তো কিছু আন্দাজ করেছে। পিছু ফিরে তাকাতেই একটা বাড়ির দেয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে সেই লোক। কিছুক্ষণ পর উকি দিয়ে দেখার চেষ্টা করতেই কাঙ্ক্ষিত মেয়েটিকে না পেয়ে আড়াল থেকে বেরিয়ে আসে সে। আশেপাশে পাগলের মতো তাকায়, দ্রুত সামনের দিকে হাঁটতে শুরু করে। দর দর করে ঘামতে থাকে। তাকে না পেয়ে চিন্তার ছুটে বলে ওঠে, কোথায় গেল এই রাগিনী তাজরিন? অনেকটা দূর হেঁটেও যখন তাকে পায় না তখন একসময় দাঁড়িয়ে পড়ে সে। একটা ফ্যাক্টরির সামনে এসে পড়েছে, অনেকটা হাঁটা হয়ে গিয়েছে। এদিকে কাজ ছাড়া তেমন কোনো লোক আসে না। ফ্যাক্টরিতে যেসব লোক কাজ করে তারা ভেতরেই রয়েছে। এবার হতাশ হয়ে লোকটি ফিরতে হবে। স্যার হয়তো তাকে কথা শোনাবে, তবে কিছু করার নেই। এই ভাবনা নিয়ে যখন সে ফিরতে উদ্যত হবে তখনই কেউ তার উপর আক্রমণ করে। মাথায় শক্ত কিছুর আঘাতে কলকল করে রক্ত বেরিয়ে আসে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়ে। টের পায় কোনো নারী অবয়ব,
কেউ তার কপালে রিভলভার ঠেকিয়ে রেখেছে। এক নারী এবং হিংস্র কণ্ঠ শেষে আসে কানে। আমার সাথে পাঙ্গা নেওয়া এতটাও সহজ হবে না। যন্ত্রণা সহ্য করে হাতিয়ে নিজের কাছে থাকা রিভলভার বের করতে চাই লোকটি, তবে লাভ হয় না। তার মাথায় ঠেকিয়ে রাখা রিভলভার তার কাজ করে দেয়। মাথার চামড়া শেদ করে ঢুকে যায় গলি, নিস্তেজ হয়ে পড়ে পুরো শরীর। গলগল করে বেরিয়ে আসে লাল রক্ত। রক্ত দেখে আনন্দিত হয় সেই নারী, হাসিটা আগের মতোই ফুটে ওঠে। রাত তখন 8টা। 8-এর কাঁটা ঘড়ি বেরিয়েছে। রাশেদ সাহেব কিছুক্ষণ হলেন বাড়িতে এসেছেন চেম্বার থেকে। চেম্বারে ভিড় ছিল বলে আজ আসতে দেরি হয়েছে। অন্যদিন আরও দ্রুত চলে আসেন। এসে রাগিনীকে এখনো বাড়িতে না দেখেই চিন্তিত হয়ে পড়েন তিনি। তবুও মনকে শান্ত রেখে অপেক্ষা করতে থাকেন রাগিনী ফেরার। এরপর ফোনটা হাতে নেন। তখনই খোলা সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে কিছুটা খোঁড়াতে খোঁড়াতে প্রবেশ করে রাগিনী। হাঁটতে সমস্যা হচ্ছে তার, হাত থেকে ঝরছে রক্ত। সেটা টিস্যু দিয়ে মুছে ফেলার বৃথা চেষ্টা তার। হলরুমে পা রেখেই বাবাকে দেখে শান্ত হয়ে দাঁড়ায় সে। টিস্যুটা আর রক্তমাখা হাত পেছনে রেখে স্বাভাবিক মুখভঙ্গি করার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। রাশেদ সাহেব শান্ত চাহনি নিয়ে রাগিনীর হাতের দিকেই চেয়ে আছে। কিছুক্ষণ নীরবতা পালন করে তিনি ইশারায় ডেকে উঠলেন রাগিনীকে কাছে যাওয়ার জন্য। রাগিনী খুঁড়িয়ে খুঁড়িয়ে তার বাবার নিকটে গিয়ে বলে, সরি বাবা, আজকেও লেট হয়ে গেছে। আসলে আমি রাশেদ সাহেব তার মেয়ের হাত ধরে নিজের পাশে বসিয়ে দেন আর গলা ছেড়ে সৈয়দকে ডেকে বলেন, সৈয়দ, আমার ঘর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো, যাও। কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্সটা নিয়ে এলে রাশেদ সাহেব তা নিয়ে তুলো বের করে রাগিনীর হাতটা সযত্নে পরিষ্কার করতে থাকেন তাজা রক্ত। নির্বিঘ্নে জিজ্ঞেস করেন, কি করে হলো? ওই কোহিনূর কিছু করেছে? না বাবা, উনি আমাকে আঘাত করার কথা ভাবতে পারেন না। আমাকে ভরসা করেন অনেক। উনি কিছু করেননি। রাগিনীর কথায় জোর না পেয়ে সন্দেহ হলো রাশেদ সাহেবের। তিনি জানেন রাগিনী যা বলে খুব জোর দিয়েই বলে। আজ তিনি তেমন জোর পেলেন না কথায়, তাই আবারও ব্যস্ত সুরে বললেন, তবে কি করে হলো? পায়েও ব্যথা পেয়েছো মনে হচ্ছে। কিছু লুকিয়ে যাচ্ছ আমার থেকে? এবার আর রাশেদ সাহেব কিছু বললেন না, চুপচাপ মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে হাতে দেন। রাগিনী চোখ খিচে অন্যদিকে মুখ করে আছে। সে সাধারণত কাটাছেঁড়া দেখতে পারে না। রাশেদ সাহেব কাজ শেষে বললেন, রাগিনী চোখ খুলে এক দৃষ্টিতে তার বাবার দিকে তাকায়। আপনা আপনি মনে এক প্রশান্তি আসে। তার বাবা মানুষটি ভীষণ গম্ভীর, তবে মানুষটার কেয়ারিং দিকটা সবাইকে মুগ্ধ করবে। তার মা বোধহয় তার বাবার এই দিকটা দেখেই ভালোবেসেছিলেন। কেয়ারিং মানুষগুলো বোধহয় সত্যি চমৎকার হয়। একের পর এক কল করে যাচ্ছে নির্জন শাহিদকে। ফোন সুইচ অফ বলছে, যোগাযোগ করতে পারছে না। ফলে অস্থির হয়ে উঠেছে সে। বড় বড় পায়ের ধাপ ফেলে নিজের কেবিনটা পুরো পায়চারি করল। শাহিদ সেই ব্যক্তি যাকে নির্জন রাগিনীকে চোখে রাখার জন্য পাঠিয়েছিল, কিন্তু তার বর্তমানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন অস্থিরতার মাঝে কেবিনে প্রবেশ করে মেহরাজ আর বলে ওঠে, কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চুপচাপ থাকে নির্জন, অতঃপর দ্রুত জবাব দেয়, টিমকে রেডি হতে বলবেন ইয়াস, আর দেরি করা ঠিক হবে না, বের হবো আমরা। ইয়েস স্যার। মেহরাজ বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে। নির্জন আয়নায় নিজেকে একবার দেখে নেয়। মনে মনে প্রার্থনা করে আজ যেন কোনো বড় অঘটন না ঘটে। তবে হয়তো নিজের জায়গাটা রক্ষা করতে পারবে না সে। আর ইন্সপেক্টর রায়ান তো আছেই তাকে এই জায়গা থেকে সরানোর জন্য। নির্জন সরবে না, সে হারার পাত্র নয়। চেয়ারের উপর থেকে নিজের কালো লং কোটটা হাতে নিয়ে অন্য হাতে রিভলভার নিয়ে সেও তড়িগড়ি করে বেরিয়ে পড়ে। রাত বেড়েছে, নিস্তব্ধতা বেড়েছে। ঝিঝি পোকাদের গান শোনা যাচ্ছে। অর্ধচাঁদ তার আলো ছড়াচ্ছে মিটমিট করে। তারাগুলো যেন বেশি সুন্দর লাগছে। বাড়ির পেছনের বড় বড় গাছের পাতাগুলো হালকা করে নড়ছে বাতাসে। পরিবেশটা বেশ রোমাঞ্চকর। জানালার কাছে ঠেস দিয়ে বেড়ে বসে আছে রাগিনী। তার মনেও রোমান্স জেগেছে। সে বসেছে হাতে পেন্সিল আর স্কেচ নিয়ে।
সে বসেছে হাতে পেন্সিল আর স্কেল নিয়ে। মনের মাঝে ঘোরাঘুরি করছে কিছু একটা অদ্ভুত মানবের দৃশ্য। তবে তা স্পষ্টভাবে নয়, কখনো চোখ, কখনো মুখ বা কখনো নাক। রাগিনী আজ অসহ্য হয়ে বসেছে স্কেচ করতে। পরিপূর্ণ রূপ দেওয়া দরকার এই মনে ঘোরাঘুরি করা মানবটিকে। দেখা দরকার কে এই বিরক্তিকর মানুষ। এত অন্য কুমারী নারীর মনে উকি দেওয়া অসভ্যের মতো কাজ। এই অসভ্য মানুষটাকে দেখতে ইচ্ছে করছে। ভাবতে ভাবতে পেন্সিল কামড়াতে থাকে রাগিনী। ফের মুখের কাছে পড়ে থাকা চুলগুলো কানে গুজে মনোযোগ দিয়ে আঁকতে শুরু করে চোখ। কয়েকবার নষ্ট করে কাগজ। চোখটা মন মতো হচ্ছে না। 5-6 বার পর সফল হয়েছে সে। খাড়া নাক এঁকে কিছুটা চেনা চেনা লাগে এই মুখশ্রী। চোখ দুটো সরু করে গভীর দৃষ্টি দেয়। চিকন ঠোঁট আঁকার পর কিছুটা চমকায় একবার। হাতের স্কেচটা দূরে ধরে আরও খানিকটা চমকায়। আরে, এটা কার ছবি আঁকছে? কোহিনূর লাগছে যে। চিত্রটা দেখার পর স্কেচটা আপনি যেন রাগিনীর হাত থেকে খসে পড়ে। কিছুক্ষণ মেরে বসে থাকার পর পুরো শরীর ঝাড়া দিয়ে নিজের দুটো গালে হাত দিয়ে বলে ওঠে, না বাবা, আসলে জুতো ছিঁড়ে স্লিপ কেটে পড়ে গেছি, গিয়ে কিছু কাঁচের টুকরো হাতে লেগে হাত কেটে যায়। ওহো, রাগিনী, উফ, এটা কি উল্টাপাল্টা কিছু ভাবছিস কেন? ইউ আর এ ফিউচার সাইকোলজিস্ট, তাই তোকে স্বাভাবিক ব্যাপারটা বুঝতে হবে। এই 2 দিন তুই লাগাতার বেশিরভাগ সময় মিস্টার কোহিনূরকে দিয়েছিস, যার কারণে তোর মস্তিষ্কে তারই চিত্র বিচরণ করছে। তাই তুই এটা এঁকে ফেলেছিস। তাই বলে বিষয়টা তো অন্যরকম হতে পারে না। এইসব কথা নিজেকে বিড় করে বলে শান্ত করে দিল রাগিনী। পুনরায় হাতে স্কেচ তুলে নিল সে। তারপর কোহিনূরের মুখটা খুব ভালো করে দেখে নিয়ে বলল, সো মিস্টার কোহিনূর, আপনি তো মাঝে মাঝে লাট সাহেবদের মতো আচরণ করেন, তাই ভাবছি আপনাকে আজ আমি আমার কল্পনায় লাট সাহেবের মতো সাজিয়ে দিব। বলেই মুখের সামনে হাত রেখে হেসে ওঠে রাগিনী। তারপর একটা সরু আগার পেন্সিল কাছে নিয়ে বসে অন্য পেন্সিল কানের পিঠে দিয়ে কাজে লেগে পড়ে। প্রতিদিনের দেখা কোহিনূরের অগোছল চুলগুলো গুছিয়ে আঁকিয়ে দেয় রাগিনী। চুলের একপাশে হালকা শীতই দেখা যাচ্ছে, তাও বেশ সাইডে। অন্য সাইডের চুলগুলো উপরে তুলে দেওয়া। এরপর সুন্দর করে ডিজাইন করে একটা কোট আঁকে রাগিনী। স্কেচ ফুলফিল করে নিজেই হতবাক হয় সে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে স্কেচটা স্ট্যান্ডে রেখে দিয়ে দূরে দাঁড়ায় রাগিনী। দূর থেকে লক্ষ্য করে ছবিতে আঁকা সাহেব কোহিনূরকে। মুগ্ধ না হয়ে পারে না সে। মনে বলে ওঠে, আচ্ছা কোহিনূর রত্ন, একটা কথা বলুন তো, আমার স্কেচ আঁকানো সুন্দর বলে আপনাকে অতটা সুন্দর লাগছে, নাকি আপনি মানুষটাই সুন্দর বলে অতটা সুন্দর লাগছে, কোনটা? কথাটা বলে চুপ থাকে রাগিনী। বিছানায় ধপ করে বসে পড়ে। কিছুক্ষণ চেয়ে থাকে তার স্কেচের দিকে। সে হয়তো নিখুঁতভাবে আঁকেনি, তবে স্কেচে আঁকা মানুষটা যে মন মতন চেহারা। স্কেচটার আঁকা মানুষটার যেন মন মাতানো চেহারা। কিন্তু তার পরিণতি মানতে অসুবিধা হয় রাগিনীর। সে মনে মনে চায় এমন একদিন আসুক যেদিন রাগিনী আসলেই কোহিনূরকে সাহেব রূপে দেখতে পাবে। ভাবতে ভাবতে একটা কাজ করে বসে রাগিনী। নিজের আলমারির কাছে গিয়ে একটা সাদা শার্ট আর কালো কোট বের করে সে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে কোট হাতে নিয়ে তাকে মানাবে কিনা। ড্রেস চেঞ্জ করে তৎক্ষণাৎ সাদা শার্ট আর সেই কোট পরে আয়নার সামনে হাজির হয় রাগিনী। চুলটা খোপা করে বেঁধে মুখে গম্ভীর ভাব নেওয়ার চেষ্টা করে বলে, তোমার হাতের খাবার ছাড়া আমি খেতে পারি না মিস রাগিনী, তুমি কি তা জানো না? জেনো এমন উল্টো কাজকর্ম কেন? বলেই শব্দ করে হেসে দেয় রাগিনী। সে পারছে না কোহিনূরের মতো গম্ভীর্য ধারণ করতে। তবুও আবারও গলা খাকারি দিয়ে আয়নায় আর একটু সামনে যায় সে। হাতটা ব্যথায় ঝিমঝিম করছে, তবে বাম হাতে লেগেছে বলে একটু কম সমস্যা হচ্ছে। আর পা একটু ঘুরিয়ে হাঁটতে হচ্ছে, এই হলো সমস্যা। রাগিনী আবারও বলতে শুরু করে, বুঝতে পারছিলাম না, তোমার ওই সুগভীর নয়নের দৃষ্টিধারা কোহিনূর রত্নকে খাওয়াচ্ছিলে নাকি খাবার খাচ্ছিলে?
আমাকে তো আর সত্যিই খেতে পারবে না, তাই খাবার এগিয়ে দিলাম। বলে নিজেই লজ্জায় পড়ে গেল রাগিনী। চোখে মুখে হাত দিয়ে ঢেকে লজ্জা নির্ধারণ করার চেষ্টা করলো। প্রচণ্ড নির্লজ্জ হচ্ছে সে আজকাল। যে কথায় লজ্জা পায় সে কথা বলে ফেলে। অদ্ভুত লোকের সাথে থাকার ফলে বোধহয় এটা সে কথায় লোকটার মানসিক সমস্যা দূর করবে, বরং লোকটাই তাকে মানসিক সমস্যায় ফেলে দিচ্ছে। দরজার খটখট শব্দে চোখ মুখ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায় রাগিনী। সৈয়দ থতমত খেয়ে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে রাগিনীর মুখটাও ফ্যাকাশে হয়ে আসে। সৈয়দ কি সব রং ঢং দেখেছিল তার? ভাবতেই মুখ লুকাতে ইচ্ছে করে তার। দরজাটা কেন খোলা রেখেছিল সে? সৈয়দ কফির ট্রেটা সুন্দর মতো দরজার কাছে শপিস সাজানো টেবিলে রেখে দিয়ে তোতলানোর সুরে বলে। কথাটা অসম্পূর্ণ রেখেই ধরফর করে চলে গেল সৈয়দ। ঠাই দাঁড়িয়ে রইল রাগিনী। সেও দ্রুত বিছানায় উপর হয়ে বালিশে মুখটা ঢেকে বিড়বিড় করে বলল, আপনি না থেকো, শান্তি নেই কোহিনূর রত্ন, বড্ড অশান্তি দেন আমাকে। রাত তখন প্রায় 11টা। বিকট শব্দে পুরো শহরটা যেন কেঁপে উঠল মাটি। কিছুক্ষণ পরে হুড়মুড়িয়ে উপস্থিত হলো জনগণ, সেই সাথে পুলিশ ও ইনভেস্টিগেশন টিম। সবার বলাবলি চলতে থাকলো। লোকজনের ভিড় সরানো হলো ধ্বংসপ্রাপ্ত ফ্যাক্টরি থেকে। সেখানে প্রবেশ করলো নির্জনের গাড়ি। বেরিয়ে এলো নির্জন। আগে থেকে উপস্থিত ছিল ইন্সপেক্টর রায়ান। নির্জনকে দেখেও চুপ রইল সে, কারণ সে জানে তাকে কিছুই বলতে হবে না। সে যদি সত্যি এবার অক্ষম হয় তবে উপর মহল থেকে শাস্তি পাবে। নির্জন আসা মাত্র গাড়ির সামনে ঠাই দাঁড়িয়ে থাকে। কোনো হেলদোল নেই তার। এসপি সাহেবের প্রবেশ ঘটে। তিনি আসার পরেই তাকে স্যালুট করা হয়। নির্জনকে প্রশ্নবিদ্ধ করা হয়। এত ক্ষতি কি করে মেনে নিব এবার অফিসার নির্জন? ভেবেছিলাম তুমি অন্যরকম, তুমি কোনো ক্ষতি করতে পারবে এই কেসের, কিন্তু সমানে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। এবার রায়ান এগিয়ে আসে। নির্জনের শান্তশিষ্ট মুখ দেখে বলে, অফিসার নির্জন, আপনি কি আদৌ কেসের জন্য কোনো রকম ক্লু পেয়েছেন? এবারও নির্জন চুপ। এসপি সাহেব অধৈর্য হয়ে বললেন, তোমার ভাবসাব এবার আমার ভালো লাগছে না অফিসার নির্জন। মনে হচ্ছে কেসটা তোমার দিকে হস্তান্তর করে ভুল করেছি আমি। এবার খানিকটা হাসে নির্জন। সোজা হয়ে দাঁড়িয়ে আঙুল দিয়ে ইশারা করে সেই ধ্বংসপ্রায় ফ্যাক্টরি দেখিয়ে বলে, ধ্বংস হয়েছে শুধুমাত্র সেই ফ্যাক্টরি, না প্রাণী রয়েছে কোনো মানুষের, আর না কোনো দামি দ্রব্য বা মেটেরিয়ালসের। বলে থামে নির্জন। আবারও বলতে শুরু করে, এসপি স্যার, নির্জন আহমেদের উপর ভরসা করেছেন যখন, তখন ভরসাটুকু রাখুন। নির্জন কোনো কেস হাতে নেয় সেটাকে সম্পূর্ণ স্পোজ করার জন্য, কোনো ক্ষতির জন্য নয়। ইয়েস, আমি ঠিকই বলেছি। হাতে সময় কম ছিল আমার। আমি ধরতে পেরেছিলাম এখানে মাইন্ড ফিট করা ছিল, জানতে দেরি হয়েছে। তবুও যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকু করেছি। আম সরি স্যার। হয়তো আমার অসাবধানতার জন্যই আজকে আমাদের টিমের আরেকজন মেম্বার কমে গেল। শাহিদকে আমি পাঠিয়েছিলাম আমার সন্দেহ করা রাগিনী তাজরিনকে ফলো করতে। পরে ওর সাথে যোগাযোগ করতে না পেরে বুঝতে সময় লাগেনি যে হয়তো কিছুটা ঘটে গেছে। তাই আমি শাহিদের লাস্ট লোকেশন ট্র্যাক করে এই পর্যন্ত আসি। আশপাশ খুঁজে ফ্যাক্টরির পেছনে খুঁজে পাই শাহিদের মৃতদেহ। বুঝতে পারি এখানে কোনো গোলমাল আছে। আমি এই জায়গায় সিল করে দিয়েছি, আর এখানকার সবাইকে বলে দিই কাজ বন্ধের জন্য। দ্রুত লোকজন দিয়ে সেখানকার ম্যাটেরিয়ালস সরিয়ে ফেলি। অনেক খুঁজেও পাইনি কিছু, তাই হাল ছেড়ে দিই। আমার অনুমান ওটাই যে এখানে ব্লাস্টও হয়ে যায়, আর যতটুকু ক্ষতি হয়েছে তার জন্য আম সরি। সকলে স্তব্ধ হয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। নির্জনও এবার ক্ষান্ত হলো। নির্জন জানে এবার কারোর মুখ থেকে কথা বের হবার নয়। সে সবাইকে পাশ কাটিয়ে মেহরাজের নিকটে গিয়ে ব্যস্ত থাকার ভান ধরে দাঁড়িয়ে থাকে। ইন্সপেক্টর রায়ানের নজর তবুও তার থেকে সরছে না। অফিসার নির্জন নামক ব্যক্তিটি ভীষণই অদ্ভুত। ঠিক সময়ে সঠিকভাবে কী করে পরিস্থিতি খুব ঠান্ডা মাথায় সামলাতে হয় সেটা সে খুব ভালো করেই জানে। রায়ান কিছুটা মুগ্ধ হলেও তা প্রকাশ করে না, চুপ থাকে। এসপি অফিসারের কণ্ঠে নির্জনের থেকে মনোযোগ সরায় রায়ান। আমার এখন মনে হচ্ছে কেসটা আমি সঠিক জনের হাতে তুলে দিয়েছি। এই কেসটা একমাত্র অফিসার নির্জন সমাধান করতে পারবে। হি ইজ সার্চ এ ব্রিলিয়েন্ট পারসন।
তার তীক্ষ্ণ বুদ্ধি একমাত্র এতদিনের এই পুরনো কেসকে সলভ করতে পারবে। বলে থামলেন এসপি অফিসার। আবারও বলে উঠলেন, ওয়েট, অফিসার নির্জন কার যেন নাম বলল? রাগিনীর নাম? এই রাগিনীটাকে? রায়ানের নীরবতা ভাঙে এবার, বলে ওঠে, রাগিনী তাজরিন, সাইকোলজিস্ট সহ রাসুদের একমাত্র মেয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সাইকোলজি নিয়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় রাগিনী যখন পরীক্ষা দিয়ে ঢাকায় ব্যাক করে, সেই টেররিস্ট টিমও সেই সময় চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসে। তাও আবার চট্টগ্রামে বিগ অ্যানাউন্সমেন্ট করে এসেছে সেই টিম। বলেছে তারা ধ্বংস করে তবেই বিদায় হবে। আর একটা কথা, ট্রেনে যেদিন চেক আউট করা হচ্ছিল তখন ব্যাগে যে বোম বানানোর যন্ত্রপাতি সব পাওয়া গিয়েছিল, সেটা রেখে সেই ব্যাগের মালিক পালিয়েছিল। আর একজনের বর্ণনা অনুযায়ী সে রাগিনী তাজরিন ছিল। তার থেকে স্কেচ এঁকে নেওয়া হয়েছে। স্কেচটা রাগিনীর সাথে মিলে যায়। এর বেশি আমার জানা নেই স্যার। এসপি অফিসার সবটা মনোযোগ দিয়ে শুনে বেশ কিছুক্ষণ কিছু একটা ভাবলেন। তারপরে বললেন, জানা নেই এই সত্যতা কতটুকু। যদি সত্যিই তা হয় তাহলে নির্জনকে সঠিক প্রমাণ খুঁজে বের করতে হবে। কারণ এত বড় অপরাধের দায়ে আমরা সঠিক এবং উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করতে পারবো না। ইয়েস স্যার। আজ ঘুম ভাঙতে দেরি হয়েছে রাগিনীর। প্রায় 10টা বেজে গিয়েছে। ঘুমাবে কি করে? সারা রাত তো আজ খুবই চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক করছিল। কল্পনায় মিস্টার সাহেব কোহিনূরকে তাকে ঘুমোতে দেয়নি একদম। চোখ বুঝলেই দেখা দিয়ে আর তার মারাত্মক হাসি দিয়ে বিরক্তি করেছে। চোখ খোলা রাখলেও বিরক্ত করছে। সব মিলিয়ে রাত পার হয়ে গিয়েছিল ঘুমানোর চেষ্টা করতে করতে। তাই তো আজ এত দেরি। অবশ্য ফ্রেশ হয়ে নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছে সে। একটা হলুদ রঙের লং জামা এবং তার উপরে সাদা ওড়না পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সাইড করে বেনি করে ছেড়ে দিল সে। তারপরে খেয়াল করলো ড্রেসিং টেবিলের পাশে সদ্য ফোটা কাঠগোলাপগুলো পড়ে আছে। তাদের বাড়ির পেছনের বড় কাঠগোলাপের গাছ থেকে মাটিতে পড়েছিল ফুলগুলো। রাগিনী ফুল পছন্দ করে বলে সৈয়দ মাঝে মাঝে কুড়িয়ে এনে রেখে দেয় রাগিনীর ঘরে। তা দেখে রাগিনী একটা একটা করে ফুল হাতে নিয়ে চুলের বেনির প্রতিটা ভাঁজে লাগিয়ে নেয়। চুল ঠিকঠাক করে নিজেকে দৃঢ় নয়নে পর্যবেক্ষণ করে দেখে খুব একটা খারাপ লাগছে না তাকে, ভালোই লাগছে, কিন্তু কান ফাঁকা ফাঁকা লাগছে। ড্রয়ার থেকে বের করে ছোট্ট দুটো ঝুমকো দুই কানে পরে রাগিনী। হাতে একটা একটা করে সযত্নে পরে নীল হলুদ ও সাদা রেশমি চুড়ি। তারপর হাত ঝাঁঝাতেই ঝনঝন শব্দ হলো। শব্দটা কানে আসতেই হালকা শব্দ করে হাসে রাগিনী। তারপর উঠে যায় আয়নার সামনে থেকে। সিঁড়ি দিয়ে নামতে একটু কষ্ট হচ্ছে রাগিনীর। পায়ের ব্যথা রয়ে গেছে এখনো একটু। হাতটা এখনো আগের মতোই ব্যান্ডেজ করা। সেদিকে খেয়াল নেই ততটা। দেরি হয়ে যাচ্ছে বলে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে সে। তার নামার ধরন দেখে সৈয়দ খেয়াল করে বলে উঠল, রাগিনী মা, এত তাড়াহুড়া করে নামছো কেন? তোমার পায়ে তো লাগা আছে, হাতের অবস্থাও তো ভালো নয়। এই অবস্থায় তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? কথা শোনার নয় রাগিনী। ছুটে গিয়ে ডাইনিং টেবিলে বসে রাগিনী আর বলে, সৈয়দ কাকা, তোমাকে যে বলেছিলাম টিফিন বক্সে খাবার রেডি করতে, সেটা করেছো? করছি, কিন্তু এত সকালে কই যাচ্ছ? স্যার জানে তুমি যাচ্ছ বাইরে। আমি কথা বলে নেব। এখন তাড়াতাড়ি আমাকে একটু খাবার দাও তো, হাতে একদম সময় নেই, জানো তো, জলদি করো। সৈয়দ এগিয়ে এসে রাগিনীকে খাবার বেড়ে দেয়। খাবার মুখে দিয়ে বিড় করে বলে ওঠে, ইস, কোহিনূর সাহেব বোধহয় না খেয়ে বসে আছেন এখনো। সৈয়দের বুঝতে বাকি থাকে না রাগিনী কোথায় যাচ্ছে। তিনি গ্লাসে পানি ঢালতে ঢালতে কিছুটা শান্ত ভঙ্গিতে বললেন, রাগিনী মা, তোমার কি মনে হয় না তুমি ওই পাগলটাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছো? রাগিনী খাওয়া বন্ধ হলো। সৈয়দের কথা বোঝার চেষ্টা করে বলে উঠল, আমি শুধু ওনাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এখানে অতিরিক্ত তো কিছু করিনি। আর কাকা, ওনার একটা নাম আছে, সেই নাম ধরে সম্বোধন করলে ভালো লাগে।
বলেই ভার মুখে খাবার খাওয়া আরম্ভ করে রাগিনী। সৈয়দ আর কিছু বললে না। কি বা বলবে যদি রাগিনী রেগে যায়? অল্প খেয়ে উঠে গেল রাগিনী। নিজ গন্তব্যের জন্য বেরিয়ে গেল দ্রুত। সকাল সকাল ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে আছে কোহিনূর। মুখে নেই কোনো হাসি, শুধু রয়েছে তিক্ততা। গোমরা মুখ করে চেয়ে আছে দরজার দিকে। দরজা অনবরত বাহির থেকে ধাক্কা দিচ্ছে আজিম। আজ সে এসেছে সকালে খাবার নিয়ে, কিন্তু খাবার নিয়ে আসা দেখেই কোহিনূরের দরজা লক করে দেওয়া শেষ। সে এখন ঘরে গাল ফুলিয়ে বসে আছে। এত দরজা ধাক্কানোর শব্দে ক্ষুব্ধ সে। হঠাৎই তার ক্ষুব্ধ মনে সুভাষের সঞ্চার হয়ে এলো রাগিনীর কণ্ঠস্বর। দরজায় হালকা থাবা দিয়ে মননীয় কণ্ঠে ডাকছে রাগিনী। কোহিনূরের ঠোঁটের প্রান্তে মুহূর্তেই চলে আসে এক রাজ্য জয়ের অদ্ভুত হাসিটা। দেরি না করে তড়িঘড়ি করে গিয়েই খুলে দেয় দরজা। আচমকা দরজা খোলাতে চমকে উঠে তাকায় রাগিনী। তার বাম হাতে টান পড়ে, চাপ পড়ে ঠিক কাটা জায়গায়। চিৎকার করার আগেই তাকে ঘরের ভেতরে টেনে আনা হয় আর বসিয়ে দেওয়া হয় অগোছালো বিছানায়। ততক্ষণে রাগিনী চোখ খিঁচে ফেলেছে ব্যথায়, হাত যেন ছিঁড়ে গেছে। বড় বড় শ্বাস ফেলতে থাকে সে, বাম হাতটা কাঁপতে থাকে অনবরত। আকস্মিকভাবে রাগিনীর এমন রূপে হতবিম্বল নয়নে দৃষ্টিপাত করছে কোহিনূর। মুখে কোনো শব্দ আসছে না, শরীরে নেই কোনো গতি, আর সামনে এক অপসরী নারী। বেনি করে বেঁধে রাখা চুলগুলোতে আটকে রাখা কাঠগোলাপে চোখ আটকায় তার। ফুটিয়ে দেখা শুরু হয় কোহিনূরের। রাগিনীর ঠোঁটে হালকা করে লিপ গ্লোস লাগানো, সেই ঠোঁটে গিয়ে আটকে গেছে কিছু ছোট চুল। না চাইতেও কোহিনূরের হাত চলে যায় সেখানে, আলতো করে ছুঁয়ে সরিয়ে দেয় সে ছোট্ট চুল। কানে সুন্দর করে গুজে দিতেই তার খেয়াল হয় সে কি করছে। তড়িগড়ি করে হাত সরিয়ে নেয়। পুরো শরীর কেঁপে ঝাঁকুনি দিয়ে ওঠে তার। খেয়াল করে তার কণ্ঠস্বর শুকিয়ে এসেছে। নারীর রূপে ঝলক বুঝি এতটাই তীব্র হয় যে একজন পুরুষের গলা শুকিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। কোহিনূর না চাইতেও অস্ফুট স্বরে বলল, এতগুলো কাঠগোলাপের ভেতরে থাকা একটা বড় কাঠগোলাপ এই মানবী। যে কাঠগোলাপের সৌন্দর্য সব থেকে বেশি চোখে পড়ছে আমার। চোখটা যেন ঝলসে যাচ্ছে। এতক্ষণ অবধি চোখটা বন্ধ রেখেছিল রাগিনী। হাতটা ব্যথা যেন নাড়ানো যাচ্ছে না একেবারেই। কিন্তু কোহিনূরের স্নিগ্ধ সেই কণ্ঠে অদ্ভুত সব বাক্য শুনে যেন চোখটা আপনা আপনি খুলে গেল। একরাশ বিস্ময় নিয়ে তাকালো কোহিনূরের দিকে। লোকটা তাকে বুঝি মনোযোগ দিয়ে দেখছে। এই সাজ বুঝি তার পছন্দ হয়েছে। রাগিনীর মনটা না চাইতেও খুশিতে নেচে ওঠে। এ কেমন মনের এক অনাকাঙ্ক্ষিত অনুভূতি। না চাইতেও এই অনুভূতি প্রবেশ করে কেন? পরিবেশটা থমথমে, নিঝুম। স্তব্ধতা বিরাজমান ঘরে মুখোমুখি বসে থাকা দুজন মানব ও মানবীর মাঝে। সকালের তীব্র সূর্য মালুমি আলো ঘরের জানালা দিয়ে প্রবেশ করে সরাসরি সেই কাঠগোলাপে মুড়ে থাকা মানবীর মুখশ্রীতে হানা দিয়েছে। কোহিনূর নিজেই থতমত খেয়ে গিয়েছে তার একটু আগে বলা কথাটির জন্য। বেশ আবদ্ধ হয়েছে তার মুখের জবান। ইচ্ছে করছে কোনোভাবে অতীতে ফিরে গিয়ে সেই বলা কথাটা যদি মুছে ফেলা যেত। এবার যে কণ্ঠস্বর থেকে একটা বাড়তি শব্দ বের হচ্ছে না। অন্যদিকে রাগিনী স্তব্ধ সামনে থাকা মানুষটির স্নিগ্ধতা মাখানো মুখটির শ্রবণ করে। সে ভুল শুনেছে নাকি ঠিক শুনেছে সেটাই বুঝতে ব্যস্ত। দুজনের চোখ দুজনের মাঝে আটকে রয়েছে। দুজন দুজনের নেত্রের সাগরে হারিয়েছে যেন। খানিকটা সময় পর ইতস্তত বোধ করল রাগিনী। তার মায়ারি চোখ দুটো নামিয়ে নড়ে চড়ে বসল। তবু আর চোখে তাকালো কোহিনূরের দিকে। বোঝার চেষ্টা করলো লোকটা বর্তমানে কোন মোড়ে আছে, স্বাভাবিকভাবে নাকি অস্বাভাবিক। অতপর তার অন্য হাতে থাকা টিফিন বক্সটা এগিয়ে ধরে বলল, কোহিনূর, আপনার জন্য খাবার এনেছি, খাবেন না? কোহিনূরও এবার হালকা কেশে মাথা নাড়ায়। তার ঘাড়ে হাত দিয়ে ঘাড় দাঁত করে বলে উঠল, কি মিস রাগের রানী, আমার জন্য একটু চিন্তা নেই তোমার? সকাল সেই কখন হয়েছে, অথচ তুমি সকালের খাবার দুপুরে নিয়ে এসছো।
রাগিনী কোহিনূরের কথার হাবভাব শুনে বুঝতে সময় লাগলো না যে সে এখন আগের মতো গম্ভীর আর একটু ভয়ানক রকম মরি মানুষ হয়ে রয়েছে। তাই সে দ্রুত টিফিন বক্সটা খুলতে শুরু করে। দু হাত দিয়ে খোলার সময় বাম হাতে হালকা ব্যথাও পায় সে। ঠোঁট দিয়ে হালকা শব্দ করে হাতটা ঝটকা মেরে সরিয়ে নিয়ে কিছুক্ষণ থেমে আবার টিফিন বক্সে হাত দেয়। হাতে চাপ পড়ায় ব্যথায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। তারপর ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আসলে ঘুম ভাঙতে লেট হয়ে গিয়েছে আজ, তাই আসতো দেরি করে ফেলেছি। কোহিনূর এবার মাথা ঝুঁকে ফেলে, খানিকটা নিচু হয়ে বসে রাগিনীর দৃষ্টি আকর্ষণ করে আর ক্ষীণ সুরে বলে, আই থিঙ্ক ইউ আর অ্যান অ্যাক্টিভ গার্ল। তো কিসের খুশিতে এত লেট করে ঘুম ভাঙলো আপনার মিস? অস্বস্তিতে পড়ে যায় রাগিনী। সেই সাথে রাগ হয় বেশ। না চাইতেও মুখ ফসকে বলে ফেলে, কারণটা তো আপনি সারা রাত জ্বালিয়েছেন আমাকে। ভোরকে ওঠে তাকাই কোহিনূর। এই কথার মানে কি? ফ্যাল ফ্যাল করে চেয়ে কিছু না বুঝে বলে, মানে? এবার নিজেকে সামলে নেয় রাগিনী। খাবার কোহিনূরের সামনে ধরে কথা এড়িয়ে যাবার জন্য বলে, এই নিন খাবার, খেতে শুরু করুন, তাড়াতাড়ি খেয়ে নিন তো, আজকে আমরা বাইরে যাব। রাগিনীর সব কথায় যেন কোহিনূরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ভ্রু কুচকায় কোহিনূর, পুনরায় জিজ্ঞেস করে, বাইরে যাচ্ছি। হুম, অন্যদিন তো ঠিকই বাইরে পালিয়ে যান, আমি আজ আপনাকে নিয়ে যাব। মুহূর্তে যেন কোহিনূরের সেই ঠোঁটে দেখা যায় এক চিলতে হাসি। হাসিটা যেন কত কথা বলে দেয়, সেই কথা বোঝার ক্ষমতা নেই কারোর। রাগিনীরও হয়তো না। দ্রুত খাবারটা রাগিনীর হাত থেকে নিতে যেতেই তার হাতে ব্যান্ডেজ করা দেখে কোহিনূর সঙ্গে সঙ্গে কপালে শুকনো ভাঁজ পরিলক্ষিত হয় তার। চোখের ধরন পাল্টে যায়। রাগিনী সেই হাতে আলতো স্পর্শ করে বলে ওঠে, হাত কিভাবে কেটেছে তোমার? কাল অবধি ভালো ছিলে। তেমন কিছু না, সামান্য অ্যাক্সিডেন্ট। এমন করছেন যেন এই প্রথম কোনো মানুষের হাত কাটা গেল। বলেই হেসে দেয় রাগিনী। আসলে যে নিজেই মানসিকভাবে অসুস্থ, সেই মানুষটি উল্টে তার কেয়ার নিতে আসছে ভেবে হাসিটা চলে আসে তার। কোহিনূর কিছু বলল না, মুখটা পানসে হলো তার। হাতে খাবার নিয়ে নির্লুপ্তভাবে খেতে শুরু করলো সে। কোহিনূরের খাওয়া শেষ হতে না হতেই রাগিনী তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এক প্রকার কোহিনূরকে টেনেই আয়নার সামনে বসিয়ে দিল সে। কোহিনূর মেয়েটার ভাবসাব কিছুই বোধগম্য হচ্ছে না। আরে আরে, কি করছো তুমি? রাগিনী তার কথার পাত্তা না দিয়ে তার ব্যাগ থেকে চিরুনি বের করলো। তখনই চোখ গোল গোল হয়ে এলো কোহিনূরের। মেয়েটার মতলব কি? কিছু বুঝে ওঠার আগেই রাগিনী তার মাথায় চিরুনি চালিয়ে দিয়ে বলে উঠল, চুল গুছিয়ে রাখেন না কত বছর? কোহিনূরের মাথা সরাতে গেলে চোখ গরম করে তাকায় রাগিনী। এবারে ধমক দিয়ে বলে ওঠে, খবরদার নড়াচড়া করবেন না, ডোন্ট মুভ। আমি বাহিরে এই অগোছালো এলোমেলো কোহিনূরকে নিয়ে যাব না। আমি আজ এত যত্ন করে নিজেকে সাজিয়েছি, আমার পাশে এই এলোমেলো কোহিনূরকে রাখার জন্য মনে হয়? আমার পাশে শুধু কোহিনূর রত্ন থাকবে, আন্ডারস্ট্যান্ড? কোহিনূর ভ্যাবাচেকা খায়, মুখে শুধু রাজ্যের বিস্ময়, তবে অন্য কিছু বলতে পারে না, বলতেও চায় না। চুলগুলো ঠিকঠাক মন মতো করতে ব্যস্ত হয়ে পড়ল রাগিনী। চিরুনি করা শেষে ব্যাগ থেকে হেয়ার জেল বের করতেই চোখ বড় বড় হয়ে যায় কোহিনূরের। তা খেয়াল করে রাগিনী গমগমে সুরে জিজ্ঞেস করলো, কিছু বলতে চান? কথাটা শোনা মাত্র কোহিনূর ঝড়ের গতিতে মাথা নাড়ায়। সে কিছুই বলতে চায় না। আশ্চর্য, এত ভয় পাচ্ছে কেন সে? এত ভীতু সে তো নয়। সামান্য ছোটোখাটো একটা মেয়ের কথায় ভয় পাচ্ছে। এই ভয় পাওয়াটা কি স্বাভাবিক, নাকি এই রাগিনী নামক নারীটির কথাগুলো মানতে ভালো লাগছে তার? কোনটা? চেয়ারে বসে থেকে কিছু ফাইল চেক করছে রায়ান। ব্যস্ত ভঙ্গিতে মনোযোগটা ফাইলেই রেখেছে। কাজে একদম হেলাফেলা তার পছন্দ নয়। কাজের সময় কাজটাই সে প্রাধান্য দেয়। তার চেয়ার টেবিলের সামনেই খানিকটা দূরে বসেছিল শেখর। কিছু একটা বলতে উসখুস করছে সে, তবে রায়ানের ব্যস্ততা দেখে বলতে পারছে না। রায়ান কাজের সময় অকাজের কথা বলে বেশ ক্ষেপে যায়। তবুও কথাটা চেপে রাখতে না পেরে সে কণ্ঠস্বর দৃঢ় করে বলে উঠল, স্যার, আপনার কি মনে হয়
অফিসার নির্জয় এই কেস সলভ করতে পারবে? কথাটা কর্ণগোচর হতেই রায়ানের মনোযোগ সরে গেল, তবে ফাইল থেকে চোখ সরল না। ফাইলের পাতা উল্টিয়ে বলল, করতেই পারে, সেটা তার অ্যাবিলিটির উপর নির্ভর করেছে। আমার মনে হয় সে পারবে। কিন্তু স্যার, আপনার মতো ইন্টেলিজেন্ট আর ব্রিলিয়ান মানুষকে রেখে এই নির্জনকে এই বড় কেসের ইনভেস্টিগেশন করতে দেওয়া কোনো রকম কি দরকার ছিল? এবার শেখরের দিকে চোখ তুলে তাকায় রায়ান। তার দুটো চোখেই যেন রাজ্যের গম্ভীর্য। শান্ত একটা মানুষ, চোখ দুটো দেখেই যে কেউ শান্ত হতে বাধ্য। অতিরিক্ত কথা সে পছন্দ করে না, শুনতেও বা বলতেও। ভার কণ্ঠে বলে, আমিও মনে করি তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা আছে যেটা যে কোনো কিছু সলভ করতে পারবে। আমাকে কেন কেস দেয়নি সেটা নিয়ে আমার আপেক্ষা নেই। এই ধরনের কেস সাধারণত সিক্রেট টিমকেই দেওয়া হয়। প্রকাশ্য এই তদন্ত করলে আতঙ্কবাদী সাবধান হয়ে যাবে। এবার থামে রায়ান, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, হাতটা টেবিলের উপর রেখে পায়ের উপর পা তোলে। মুখটায় দেখা যায় বিষণ্ণতা। আনমনে বলে ওঠে, অফিসার নির্জনের প্রতি আমার কোনো হিংসা নেই, কিন্তু আমার এখন মনে পড়ে তার বাবার জন্য। আমার বাবা যখন পুলিশের পদ থেকে সাসপেন্ড হয়েছিল, তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল চিন্তায়, লজ্জায় মুখ দেখাতে পারতো না কাউকে। আমি জানি আমার বাবার দোষ ছিল না, কিন্তু জানি না হালকা চাপা ক্ষমা আমি নিয়ন্ত্রণ করতে পারি না কিছুতেই। হয়তো তার ছেলে হিসেবে এটা স্বাভাবিক, কিন্তু সত্যি আমি তাকে হিংসে করিনি। শেখর বাকহীন হয়ে পড়ে। রায়ানের মুখভঙ্গি স্বাভাবিক, তবে তার কথায় দুঃখের আভাস পেয়েছে সে। রায়ান শক্ত দৃষ্টিতে শেখরের দিকে তাকায় আর বলে, অফিসার নির্জনকে তার মতো কাজ করতে দেওয়াই ভালো। দরকার পড়লে ফিউচারে আমি তাকে সাহায্য করব এই কেসে। শপিং মলে এসেছে রাগিনী, পাশেই হাঁটছে কোহিনূর। তাকে রীতিমতো জোর করে সেখানে আনা হয়েছে, তবে রাগিনী কেন তাকে এখানে এনেছে সেটা তার মস্তিষ্কে এখনও আসেনি। তারা গিয়ে দাঁড়ালো জেন্টস সাইডে। সেখানে ছেলেদের জন্য বিভিন্ন কোট, শার্ট, ব্লেজার পাওয়া যায়। রাগিনী ঘুরে ঘুরে দেখতে লাগলো জিনিসগুলো। এরপর কালো রঙের একটা ব্লেজার বের করে দেখলো কোহিনূর অন্যদিকে ঘুরে রয়েছে। তার হাত ধরে টেনে সামনে ঘোরালো রাগিনী। কটমট করে বলল, কি হয়েছে আপনার? আমার কি হবে? তোমার কি হয়েছে? আমাকে বাইরের বাইরের নাম করে আমাকে কি জোগাড় বানানোর প্ল্যানিং আছে তোমার? এটা কি জোকার পরে? মানুষটাও তো হয়েছেন দৈত্যর মতো, ফিট হতে চাইছেন না গায়ে। চোখ মুখ জড়িয়ে ফেলে রাগিনী। হাতে ব্লেজারটা তুলে ধরে চোখ রাঙিয়ে বলে ওঠে। দমে গেল কোহিনূর। রাগিনী তার নিকটে এসে ব্লেজার ধরতেই দেখলো ব্লেজারটা ছোট হচ্ছে। বিড়বিড় করে সে বলে উঠল। কথাটা ধীরে ধীরে বললেও কানে এলো কোহিনূরের। নিজেকে আবারও পা থেকে দেখে নিল, হাত দুটো ভালো করে দেখে নিল। তাকে সত্যিই দৈত্যের মতো মনে হয়। মেয়েটা কি অন্ধ? তার এত সুন্দর চেহারা কি চোখে পড়ে না তার? রাগিনী সেখানকার কর্মরত থাকা একটা মহিলাকে ডেকে বলল কোহিনূরের জন্য ঠিক কালো রঙের একটা ব্লেজার দিতে। মহিলাটি সম্মতি জানিয়ে কিছুক্ষণ পরেই কালো রঙের ব্লেজার সহ পুরো স্যুট নিয়ে হাজির হতেই রাগিনী ইশারা করে বলে তাকে চেঞ্জ করে আসতে। কোহিনূরের কোনো পথ থাকে না মানা করার মতো, কথা মতো চলে যায় চেঞ্জিং রুমে। নির্জনকে একের পর এক কল করে যাচ্ছে মেহরাজ। তার স্যারের পাত্তা নেই, একেবারেই লাপাত্তা। লাস্ট একবার কল করে ক্লান্ত হয়ে ফোনটা টেবিলে রেখে বড় শ্বাস নিয়ে চেয়ারে বসে সে। ফোনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে, আমাকে রাজ্যের প্রেশার দিয়ে নিশ্চয়ই উনি শাস্তি সেবা গ্রহণ করেছেন। অ্যাডভান্স নিতে তো উনি মাস্টার। কথাটা মুখ থেকে ছোটা মাত্র ফোনটা বেজে উঠতে ধরফড়িয়ে দাঁড়িয়ে পড়ে মেহরাজ। স্যালুট করে দরজার দিকে ঘুরে চোখ বন্ধ করে এক নাগারে বলতে থাকে, সরি স্যার, সরি। আমি যা বলেছি ভুলে বলেছি। এই কথাগুলো আর জীবনে উচ্চারণ করব না স্যার। এরপর মেহরাজের মনে হয় তার ফোনটা বাজছে। নির্জন এখনও আসেনি। চোখ মেলে তাকায় সে। নিজের মাথায় নিজেই হালকা চাপড় মেরে ফোনটা হাতে নিয়ে
রিসিভ করতে ফেসে আসে নির্জনের চাপা সুর। স্টুপিড, এতবার কল করে গিয়েছে। নির্জনের চাপা সুর শুনে মেহরাজের টনক নড়ে, ভাবুক হয়ে প্রশ্ন করে, স্যার আপনি কি ডেন্টাল জুনে আছেন? এভাবে কথা বলতেছেন কেন? সেরকমই কিছু ধরে নাও। যেটা বলার জন্য তোমাকে ফোন করেছি সেটা শোনো। তোমরা রেডি তো? ইয়েস স্যার, আপনি যখন বলবেন তখনই আমরা কাজে লেগে পড়ব। কিন্তু স্যার বলছিলাম যে কাজটা একটু রিস্ক হয়ে যাচ্ছে না? নির্জন এবার চাপা সুরেই ধমক দেয় মেহরাজকে। শাট আপ! আমি পুরোপুরি না হওয়া অবধি শান্তি পাচ্ছি না। রাতে ঘুম কেড়ে নিয়েছে আমার মেয়েটা। আমার ঘুমটা পরিপূর্ণ হওয়ার জন্য হলেও এত বড় রিস্ক আমাকে নিতে হবে। এই কনফিউশনে আমি ভুগতে পারবো না। মেহরাজ কিছু একটা ভেবে দাঁত বের করে হাসে, একটু হাসি নিয়ে বলে, স্যার মেয়েটা যদি সত্যি রাগিনী তাজরিনী হয় তাহলে আপনার কষ্ট হবে, তাই না স্যার? তাই না? কষ্ট? কিসের কষ্ট? নির্জনের ক্ষুব্ধ সুর বেজে উঠতেই নিজেকে দমিয়ে নেয় মেহরাজ, নিজেকে ধাতস্থ করে বলে, না স্যার কিছু না। অপর পাশে এবার নির্জন চুপ। কিছুক্ষণ নীরবতা রেখে সে এবার বেশ রয়েস হয়ে প্রশ্ন করে, লিসেন মেরাজ, একটা কথা বলো। আমাকে কি কোন দিক থেকে দেখতে দানব বা দৈত্য টাইপের মনে হয়? প্রশ্নটা শুনে নিজেই বোকা হয়ে গেল মেহরাজ। থ মেরে রইল কিছুক্ষণ, তারপর তড়িঘড়ি করে জবাব দিয়ে উঠল, প্রশ্ন ওঠে না। আপনার মতো একটা সুদর্শন আর পারফেক্ট মানুষকে দানব বলবো? দানব বলবো কার এত বড় স্পর্ধা? নির্জন ধীর কণ্ঠে বলল, যার স্পর্ধা সে ঠিকই খুব সহজে বলে দিয়েছে। বাই দ্য ওয়ে, বি রেডি, ওকে? বলেই ফোনটা ওপাশ থেকে ফট করে কেটে গেল। মেহরাজ সেই ভ্যাবাচাকা খেয়েই দাঁড়িয়ে রইল। বসার জায়গায় বসে এক মনে প্রতীক্ষা করছে রাগিনী। তার হাতের চুড়িগুলো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। বেশ অনেকক্ষণ হয়ে গেলেও কোহিনূর চেঞ্জিং রুমে গিয়েছে, বের হবার কোনো নাম নেই তার। লোকটা আসলেও ড্রেস চেঞ্জ করতে পেরেছে তো? শার্টের বোতামগুলো লাগাতে পেরেছেন, নাকি ভেতরে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলেছেন? এসব ভাবতে ভাবতে বিচলিত হয়ে চেঞ্জিং রুমটার দিকে তাকালো সে। আর বসে থাকা যাচ্ছে না, উঠে দাঁড়ালো এবার। হাতের ব্যাগটা নিয়ে এগোতে লাগলো সেদিকে। এরই মাঝেই খুলে গেল সেখানকার দরজা। দরজা খুলতে দেখে আর এগিয়ে এলো না রাগিনী, ঠাই দাঁড়িয়ে পড়লো সেখানেই। দরজা পেরিয়ে বেরিয়ে এলো কোহিনূর। ব্যস্ত পানে এখনো ব্লেজার ঠিকঠাক করছে সে। রাগিনীর দুটো সুন্দরতম আখির পলক পড়তে আর দেখা গেল না, আটকে গেল ঠিক কোহিনূর নামক ব্যক্তিটির মাঝে। মনের মাঝে সৃষ্টি হয়েছে এক উথাল পাথাল। এই তো তার কল্পনার কোহিনূর রত্ন। তার চুল, হাঁটা চলা সব হবে অন্যরকম। আশ্চর্যজনক হবে তার স্টাইল। নিজের কাল্পনিক রূপকে এত দ্রুত বাস্তবে দেখতে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গিয়েছে রাগিনী। খামচে ধরেছে তার ওড়না, চোখটা সরাতে মন চাইছে না। এ যেন তার মস্ত বড় একটা রত্ন, যা যত্নের পর চকচক করছে। হঠাৎ করে রাগিনীর সামনে চুটকি বাজায়, ধ্যান থেকে বেরিয়ে হকচকিয়ে তাকায়। খেয়াল করে তার অনেকটা ঠিক সামনেই দাঁড়িয়ে কোহিনূর। এবার ঘন ঘন চোখের পলক পড়ে তার। রাগিনী এমন তাকানোর ধরন দেখে কোহিনূর খানিকটা ঘাড় কাত করে বলল, সো ম্যাডাম রাগিনী, ডু আই লুক মোর হ্যান্ডসাম? রাগিনী যেন এখনো ঘোর কাটাতে পারেনি, তাই কথাটা যেন তার কর্ণকুহরে পৌঁছালো না। অস্ফুট স্বরে বলে উঠল, কি? এর জন্যই আমি এসব ট্রাই করতে চাইছিলাম না। এমনিতে আমাকে দেখলে আপনার মাথা ঠিক থাকে না, এখন এইসব পোশাকে দেখলে তো আরো বিপদ হয়ে যাবে। দেখুন, আপনার শ্রবণ শক্তিও কমে গেছে আমাকে এইভাবে দেখে। মুখটা বেলুনের মতো চুপসে গেল রাগিনীর। লোকটা এক নাগারে কি বলে যাচ্ছে এসব? অবশ্য যা বলেছে তা ভিত্তিহীন নয়। এতক্ষণ তো রাগিনী এই ব্যক্তিতেই মেতে উঠেছিল। সে তার চুপসে যাওয়া মুখ নিয়ে বলল, অদ্ভুত, অদ্ভুত। কী সব কথা বলছেন আপনি? দেখি চলুন, এখনো অনেক কাজ বাকি। বলে হাঁটা দিতে রাগিনী খেয়াল করে কোহিনূর শার্টের প্রথম দুটো বোতাম খোলা রেখেছে। সঙ্গে সঙ্গে আবারও দাঁড়ায় সে। চোখ জোড়া সরু করে কোহিনূরের নিকট যেতেই কোহিনূরের চোখ গোল গোল করে তাকায়। দুই কদম পিছিয়ে যায় সে। আশ্চর্য,
মেয়েটা এগিয়ে আসছে কেন? দ্রুত এগিয়ে কোহিনূরের শার্টের কলার ধরে টানে রাগিনী আর বোতামে হাত দিয়ে বলে, একটা বোতাম লাগাতে হবে, তবে ভদ্রলোক ভদ্রলোক দেখাবে। জোরে জোরে কেশে ওঠে কোহিনূর, চমকে উঠে বলে, মানে কি? আমাকে তার মানে অভদ্র দেখায়? দেখায়। বকাটে ছেলেদের মতো দেখায়। যখন চুলগুলো অগোছালো রাখেন, এলোমেলো ভঙ্গিতে থাকে, তখন যে কোনো মেয়ে দেখলেই ভড়কে যেতে বাধ্য। সোজা সাপটা উত্তর দিল রাগিনী। তা শুনে মস্তিষ্ক শূন্য হয়ে গেল কোহিনূরের। এই মেয়েটা কী সব বলে তাকে? তবে কোহিনূর তো দমে যাবার পাত্র নয়। সে আবারও পাল্টা জিজ্ঞেস করে, তাহলে তুমি ভয় পাও না কেন? রাগিনী আর কোনো কথা বলল না। কোহিনূর তার দিকে ঝুঁকে উত্তরের আশায় উৎসুক নয়নে তাকিয়ে আছে। রাগিনী তার হাতটা কোহিনূরের বুকে রেখে আলতো ধাক্কা দিয়ে নিজে দূরে সরে গিয়ে হাঁটা শুরু করে বলল, এদিকে আসুন, বললাম না আরও কাজ বাকি আছে। একে একে দামি জুতো, ব্র্যান্ডের ঘড়ি নিজে পছন্দ করে কিনল রাগিনী এবং তার কথা মতো কোহিনূর এক প্রকার বাধ্য হয়েই সেসব পরে নিল। সব কিছু শেষে জিনিসপত্রের বিল পে করে বেরিয়ে এলো রাগিনী এবং সে। গাড়িতে গিয়ে বসলো দুজন। রাগিনীর কথা অনুযায়ী গাড়ি চলতে শুরু করলো। রাগিনী ও কোহিনূর দুজনেই পাশাপাশি বসা, তবে দুজনে বেশ দূরত্ব বজায় রেখেছে। একজন এক প্রান্তে, অন্যজন সিটের আরেক প্রান্তে। জানালায় হাত দিয়ে ভর করে গালে লাগিয়ে বসে বাহিরের দিকটা দেখার ভঙ্গিমা ধরেছে রাগিনী। তবে সমস্যা হচ্ছে তার অবাধ্য চোখ দুটো, যাই বারবার বেহায়ার মতো ছুটে চলেছে তার পাশেই থাকা পুরুষটির দৃষ্টিপাত করতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার দৃঢ় ইচ্ছে জাগছে মস্তিষ্কে, যেন এর আগে ততটুকু দেখে তারা শান্তি লাভ করেনি। হঠাৎ করে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনল সে। ভ্রু কুঁচকে গেল তার। আশেপাশে তাকালো, ব্যাগের চেন খুলে ফোনটা রেখে নিল। তবুও উসখুস করতে লাগলো সে। তারপর সামনে থাকা ড্রাইভারকে প্রশ্ন করে উঠল, চাচা, আপনার কি ফোন বাজছে? বাজলে ধরুন, আমি কারো ফোন ভাইব্রেশন হওয়ার মতো অনুভূতি করছি। সামনে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে বলল ড্রাইভার। সন্দেহ কমল না রাগিনীর। আশেপাশে তাকালো, খুঁজতে থাকলো যদি কোনো ফোন মেলে। নড়চড়ে উঠল পাশে থাকা কোহিনূর, জোরে সোরে কেসে উঠল। তারপর হঠাৎ করে রাগিনীর হাতটা জোরে চেপে ধরল সে। হতভম্ব হয়ে রাগিনী পুরো মনোযোগ চলে গেল কোহিনূরের দিকে। শোনো রাগের রানী, আমি আর তুমি আজকে অনেক ঘুরবো, কোথাও আর দেবো না। শুধু শুধু ওই এক ঘরে বসে থাকতে ভালো লাগে না। কোহিনূরের শিশু সুলভ কথা। তার অন্যরূপ দেখে কিছুক্ষণ থ মেরে বসে রইল রাগিনী। তারপর নিজেকে ধাতস্থ করে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই, আমরা অনেক ঘুরবো আজকে। কোহিনূর ঠোঁট প্রসারিত করে হেসে ওঠে। হাসির ঝনকার ওঠে আশেপাশে। রাগিনীর এক মনে মানুষটির দিকে তাকিয়ে থাকে। তার জানা নেই মানুষটিকে আসলেই কি করে আগের মতো করে তুলবে, কি করে সম্ভব হবে সব কিছু। রাস্তায় ট্রাফিক জ্যাম, বেশ লম্বা লাইন গাড়ির। শহরের নিত্যদিনের এক ঘটনা। দুপুরের ভ্যাপসা গরম। অস্থির হয়ে উঠেছে রাগিনী বসে থাকতে থাকতে। গাড়ির এসিতেও দম বন্ধ লাগছিল তার, তাই জানালাটা একটু খুলে দিয়েছে। অন্যদিকে কোহিনূর প্রতি মিনিটে জিজ্ঞেস করছে আর জেদ ধরছে তখন তারাও ঘুরতে যাবে। রাগিনী কোনো মতে তাকে থামিয়ে রেখেছে। কোহিনূর ভর দিয়ে চোখটা বন্ধ করে বসে আছে। হঠাৎ করে রাগিনী বলে উঠল, চাচা, আমি একটু নামবো, একটা কাজ আছে। সেকেন্ডে চোখ খুলে তাকাই কোহিনূর। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখে রাগিনী নেমে যাচ্ছে। দ্রুত গতিতে জানালার কাছে চলে গেল কোহিনূর। চোখটা নিবন্ধ থাকলো রাগিনীর উপরেই। মাথায় প্রশ্ন এলো, কোথায় যাচ্ছে সে? খুব একটা বেশি দূরে যায় না রাগিনী। সে গিয়েছে কংক্রিটের রাস্তার ডাস্টবিনটার কাছে। কোহিনূর উৎকণ্ঠা থাকে বিষয়টা দেখতে। কি করতে চাইছে মেয়েটা? তাকে ভারী অবাক করে দিয়ে ডাস্টবিনের কাছে গিয়ে নাক এক হাতে ধরে অন্য হাতে ভেতর থেকে সযত্নে বের করলো একটা বিড়ালের ছোট্ট বাচ্চা। বাচ্চাটিকে নিয়ে আবারও গাড়ির দিকে চলতে থাকলো সে। মুখে ঢেকে রাখা ওড়না ছেড়ে দিল। মেয়েটির অদ্ভুত স্বস্তিময় হাসি চোখ এড়ালো না কোহিনূরের। মেয়েটার এই হাসি বেশ গাঢ় এবং প্রশান্তির।
বিড়ালের সে ছোট্ট ছানাটিকে মেয়ে যেন রাজ্য জয় করে ফেলেছে। গাড়িতে এসে বসলো রাগিনী। তার হাতে ছোট্ট ছানাটি মিউ মিউ করে ডাকছে। তার চোখটাও হয়তো সবে ফুটেছে। সাদা রঙের বড় বড় লোমে তার ময়লায় অন্যরকম রং ধারণ করেছে। গায়ে বেশ ময়লা, তবুও সেই বিড়াল ছানার গায়ে হাত বুলিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না রাগিনী, বরং খুশি হচ্ছে বেশ। আনমনে রাগিনী বিড়াল ছানার উদ্দেশ্যে বলে উঠল, তোমাকে ওখানে ফেলে রেখেছে লিটন ফেরি। বিড়াল ছানাটি মিউ মিউ করে উঠল, যেন তার কত অভিযোগ এই নিষ্ঠুর সমাজের প্রতি। তার কোনো জায়গা নেই এইসব মানুষের পরিবেশে, সেটাই যেন অভিযোগ করতে ব্যস্ত সে। এবার রাগিনী কোহিনূরের দিকে দৃষ্টিপাত করলো আর বলল, কোহিনূর, আমি বলছিলাম যে আমাদের মনে হয় আগে বে টাইমিন এনিমেল হসপিটালে যাওয়া উচিত। দেখুন ওই লিফট ফেরির অবস্থা, আমরা আগে যাই সেখানে, তারপর না হয় যাব ঘুরতে। কোহিনূর নীরব হয়ে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর মাথা ঝাঁকিয়ে দ্রুত সম্মতি জানাতেই হাসিটা বাড়ল রাগিনীর। সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, চাচা, এনিমেল হসপিটালে চলুন আগে। নিস্তব্ধ অন্ধকার ঘর। ঘরটা এতটাই নিস্তব্ধ যে ওয়াশরুম থেকে টপ টপ করে পানি পড়ার অবধি আওয়াজও আসছে। চেয়ারে বসে দুলছে এক মানব। তার অভয় বলে দিচ্ছে কাউকে বেশ কয়েকবার ধরে ফোন করে যাচ্ছে সে। এক লম্বাটে মানুষ, সব দিক থেকে বেশ স্বাস্থ্যবানই বলা চলে। প্রশস্ত এক দেহ। অনবরত ফোন দেওয়ার পর ব্যর্থ হয়ে সেই ফোন নামিয়ে রাখে। সেই ফোনে এক রক্তিম এবং ভয়ানক দৃষ্টি আবদ্ধ থাকে। অতঃপর দৃষ্টি সরে গিয়ে পরে একটা ছোট্ট গোল টেবিলের উপর পড়ে থাকা নিউজ পেপারের দিকে। নিউজ পেপারটা আজকের। ফ্রন্ট পেজে বড় বড় করে লেখা। আতঙ্কবাদীর দ্বিতীয় আক্রমণের কথা আন্দাজ করতে পেরে সেখান থেকে সব শ্রমিক ও মেটেরিয়ালস সরিয়ে ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে পুলিশ এবং অফিসারের দল। নিউজ পেপারের উপর হাত রাখে সেই পুরুষ। দাঁত কিরমির করে সাথে সাথে নিউজ পেপার দুমড়ে মুচড়ে ফেলে। তারপর তার একাংশ নিজের মুখে পুড়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে মুখ থেকে ছুঁড়ে ফেলে দেয় সেই কাগজ আর বলে ওঠে, এতবার এই মেয়েকে কল করেছি, তাও ধরার নাম নেই। নেশা করে কি টলে পড়ে আছে নাকি? অন্য কোনো খবর রাখে না, বোঝাই যাচ্ছে। নয়তো এত বড় ব্রান্ডার কি করে হলো? কি করে ফ্যাক্টরির মতো সামান্য জিনিস ব্লাস্ট করাতে পারলো না? বোধ বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে। মনে হচ্ছে আমাকেই তার সাথে দেখা করতে হবে। অ্যানিমাল হসপিটালের করিডোরে পায়চারি করছে রাগিনী। তার স্নিগ্ধ মুখটা কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। তার অস্থিরতা এক মনে দেখে চলেছে কোহিনূর। মেয়েটা এত অস্থিরতার কারণ বুঝতে এখনো সক্ষম হয়নি সে। তার এত বিচলিত মনোভাব কিসের জন্য? সামান্য বিড়াল ছানার জন্য? হ্যাঁ, সেটাই। অ্যানিমাল ডক্টর ছানাটাকে দেখছে আর বাহির থেকে সেটা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে রাগিনী। অবশেষে ডক্টর বেরিয়ে আসে। তাতে রাগিনীর চোখে মুখের রং পাল্টে যায়। দ্রুত ডক্টরের কাছে এগিয়ে গিয়ে বলে, ডক্টর, তাকে কেমন দেখলেন? দ্য বেবি ইজ অল রাইট। জাস্ট খিদে আর মা ছাড়া হবার কারণে এমন করেছে। তাকে আমি খাইয়ে দিয়েছি। আপনি তাকে একটু পরপর খাওয়াবেন। বাচ্চাদের একটু পরপর খাওয়াতে হয়, আর একটু যত্ন নিলেই সে ঠিক হয়ে যাবে। রাগিনীর মাঝ থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। কোহিনূর দূরে বসে থেকে সবটাই লক্ষ্য করছে। অন্য কোনো হেলদোল নেই তার। রাগিনীর ভেতরে গিয়ে দু হাত দিয়ে খুব আগলে ধরে বিড়াল ছানাটিকে বাহিরে নিয়ে এলো। বাহিরে এসেই তার দৃষ্টি গেল কোহিনূরের দিকে। কোহিনূরের এমন চুপচাপ বসে থাকা দেখে রাগিনী কিছুটা অবাক হলো। কোহিনূর উঠে দাঁড়িয়ে ইশারা করে হসপিটাল থেকে বের হতে বলল। বলেই আগে আগে হাঁটা ধরল কোহিনূর। সারা রাস্তা বিড়াল ছানার সঙ্গে কথা বলতেই সময় কেটেছে রাগিনীর। তাকে নিয়েই যেন এখন তার হাজারো ব্যস্ততা। কোহিনূর রীতিমতো হতবম্ব। মেয়েটা দেখি বেশ স্বার্থপর। সামান্য বিড়াল ছানা পেয়ে তাকে ভুলে গেল। তবে কোহিনূরের পাশে থাকা এই দৃশ্যের অভাব হয় না। তাই কোহিনূরও বিন্দুমাত্র দৃশ্যটা মিস করছে না। একটি স্নিগ্ধ অপরূপ মেয়ে আর একটা স্নিগ্ধ জীবকে জড়িয়ে কত শত কথা বলছে। সেটাতেই মত্ত কোহিনূর নিজেও। সে যেন আজ অন্যরকম জগতে রয়েছে।
রাগিনীর জোর সুরে ঘোর কাটালো তার। কি দেখছেন এমন করে? রাগিনী কোহিনূরকে উদ্দেশ্য করে কথাটা বলল। কোহিনূর সেটা বুঝতেই নিজের চোখ নামিয়ে এমন ভান ধরল যেন সে কোনো কালেই রাগিনীর দিকে তাকায়ই নি। সে নিজেই চমকে যাওয়ার ভান করে বলল, কি দেখবো? আগে তো বলতেন আমি আপনাকে দেখছি বলে আপনার সুন্দর রূপের কারণে আমার শ্রবণ শক্তিও কমে গেছে। বলেই থামলো রাগিনী। আবারও বলল, ডু আই লুক মোর বিউটিফুল? কোহিনূর খুব করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু বলতে পারলো না। তার আগেই হুট করেই গাড়িটা খুব জোরে ব্রেক করলো। হকচকিয়ে উঠল রাগিনী, জিজ্ঞেস করলো, চাচা কি হলো? এভাবে ব্রেক করলেন কেন? রাগিনী সামনে তাকিয়ে দেখে সত্যিই তাই, গ্রামের পথ। আজ তার ইচ্ছে হয়েছিল একটু গ্রামে ঘুরে দেখবে, সেই কারণেই এদিকে এসেছিল তারা। কিন্তু এটা কেমন বিপদ! রাগিনী কিছু একটা বুঝে বলল। গাড়ি ঘুরান চাচা। রাগিনীর কথা মতোই কাজ করতে গেল ড্রাইভার, কিন্তু তাদেরকে হতভম্ব করে দিয়ে পেছন থেকেও একটা গাড়ি যেন তাদেরকে ঘিরে ধরলো। দুদিকে দুটো গাড়ি। রাগিনীর মস্তিষ্ক যেন ফাঁকা হতে লাগলো। কি হচ্ছে? তার রাগ হলো এবার। বিড়াল ছানাটিকে সিটের উপরে রেখে দিয়ে বলল, আমি বাইরে গিয়ে দেখছি কি হয়েছে। ড্রাইভার তাকে মানা করলো, তবে রাগিনী কি সোনার মেয়ে? সে নেমে গেল। রাগিনীর পেছন পেছন কোহিনূরও নেমে গেল গাড়ি থেকে। তা খেয়াল করে রাগিনী ঘাড় ঘুরিয়ে পিছু ঘুরিয়ে বলল, আপনি নামলেন কেন? গাড়িতে ওই ছানাটা পড়ে যেতে পারে, খেয়াল রাখুন, যান। কথাটা শেষ হওয়া মাত্রই হঠাৎ বিকট শব্দ হলো। রাগিনী নিজের কান চেপে ধরল, চোখ মুখ খেচে ফেলল। আবারও শব্দটা শোনা গেল। রাগিনী চোখ মেলে দেখার চেষ্টা করলো সামনের গাড়ি থেকে কেউ রিভলভার বের করে তারই উপর গুলি বর্ষণ করে চলেছে। হাত পা ঠান্ডা হয়ে গেল তার, সর্বাঙ্গ কেঁপে উঠল।